আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। আজকে আমরা আলোচনা করব এসএসসি ইংলিশ ফার্স্ট পেপার ইউনিট 2 ক্লাইমেট চেঞ্জের লেসন 2 এনভায়রনমেন্টাল পলিউশন এই প্যাসেজ থেকে। তো এনভায়রনমেন্টাল পলিউশন তোমরা জানো যে পরিবেশগত দূষণ। এনভায়রনমেন্টাল মানে হলো পরিবেশগত, পলিউশন মানে হলো দূষণ। তো আমরা এইটা নিয়ে আলোচনা করব। তো গল্পের শুরুতে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে লেখা রয়েছে লুক অ্যাট দ্য পিকচার্স বিলো অ্যান্ড ডিসকাস দ্য কোশ্চেন্স। এই ছবিগুলো তোমাদেরকে প্রথমে দেখতে হবে, এরপরে তোমার কোশ্চেন সময় আলোচনা করতে হবে। হোয়াট ডু ইউ সি ইন দিস পিকচার হিয়ার? এই চারটা ছবিতে তোমরা কি কি দেখতে পাচ্ছ? আমরা যে প্রথম ছবিটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে উই সি আ লট অফ ভেহিকলস অন দ্য রোড। হ্যাঁ, প্রচুর পরিমাণ ভেহিকলস রয়েছে, বাস রয়েছে, কার রয়েছে, নানা ধরনের ভেহিকলস রয়েছে। দ্বিতীয় পিকচার আমরা দেখতে পাচ্ছি যে এখানে গার্বেজ রয়েছে, আবর্জনা রয়েছে অনেক। নাম্বার 3 পিকচার দেখতে পাচ্ছি যে এখানে একটা নালা কিংবা হতে পারে ছোট খাল কিংবা ছোট নদী, যেটা দূষিত হচ্ছে কলকারখানার বর্জ্যতে। এবং 4 নম্বর পিকচার আমরা দেখতে পাচ্ছি যে এয়ার পলিউশন আমরা দেখতে পাচ্ছি যে একটা ইটের ভাটার মতো মনে হচ্ছে যে ধোঁয়া বের হচ্ছে। নেক্সট যে কোশ্চেন করা হচ্ছে সেটা হচ্ছে হোয়াট আর দ্য সাম দ্য কমন সোর্সেস অফ এনভায়রনমেন্টাল পলিউশন? এনভায়রনমেন্টাল পলিউশনের জন্য সোর্সগুলো কোথা থেকে, মানে কোন কোন উৎস থেকে এনভায়রনমেন্টাল পলিউশনগুলো হয়? তোমরা দেখতে পাচ্ছ যে এই ছবিতে এটা যানবাহনের ধোঁয়ার ফলে এনভায়রনমেন্ট দূষিত হচ্ছে, এখানে ময়লা আবর্জনা ফেলার কারণে মাটি দূষিত হচ্ছে, এইখানে দেখতে পাচ্ছি কীভাবে পানি দূষিত হচ্ছে এবং এই পাশে কী করে বাতাস দূষিত হচ্ছে। সো এইগুলো হচ্ছে মূলত প্রধান উৎস। হুইচ অফ দিস সোর্সেস আর মোস্ট থ্রেটেনিং টু এনভায়রনমেন্ট? এই সমস্ত জিনিসগুলোর ভিতরে কোনগুলা বেশি ঝুঁকিপূর্ণ আমাদের পরিবেশের জন্য বা আমাদের আবহাওয়ার জন্য? সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ তোমার কাছে কোনটা মনে হয়? মাটি দূষণ, পানি দূষণ, বায়ু দূষণ নাকি শব্দ দূষণ, কোনটা? সো চলো আমরা মেইন টপিক শুরু করি। দেখো এখানে বলা হচ্ছে বাংলাদেশ ইজ নাও দ্য গ্রিপ অফ অল সর্টস অফ পলিউশন লাইক এয়ার পলিউশন, সয়েল পলিউশন অ্যান্ড ওয়াটার পলিউশন। যার বাংলাটা হচ্ছে বাংলাদেশে এখন বায়ু দূষণ, মাটি দূষণ, পানি দূষণের মতো ভয়ঙ্কর সব দূষণের কবলে পড়েছে। ঠিক আছে, তো এই লাইনটার মানে হলো এটা। এইখানে আমি নিচে তোমাদের সুবিধার্থে ওয়ার্ড মিনিং দিয়ে দিয়েছি। এই তোমরা যদি পিডিএফটা চাও তাহলে পিডিএফের আমি তোমাদের প্রোভাইড করতে পারবো। তো দেখো এখানে বাংলাদেশ ইজ নাও দ্য গ্রিপ। এই গ্রিপ মানেটা কি? গ্রিপ মানে হচ্ছে কবজা বা নিয়ন্ত্রণ, যেটা সমর্থক হচ্ছে কন্ট্রোল, গ্র্যাস্প, হোল্ড। ওকে, বাংলাদেশ হচ্ছে কিসের কবলে রয়েছে বা নিয়ন্ত্রণে রয়েছে? কাদের? অল সর্টস অফ পলিউশন, নানা ধরনের দূষণের, লাইক এয়ার পলিউশন, সয়েল পলিউশন অ্যান্ড ওয়াটার পলিউশন, যেমন বাতাস দূষণ, মাটি দূষণ এবং পানি দূষণ। এখানে পলিউশন মানেটা কি? পলিউশন মানে হচ্ছে দূষণ। ওকে, এরপরের লাইনে কি বলছে দেখো, দ্য ডুয়েলার্স অফ দ্য আরবান এরিয়াস আর দ্য ওর্স্ট সাফারার্স অফ সাচ পলিউশন। এই ধরনের দূষণের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন শহরাঞ্চলের বাসিন্দারা, অর্থাৎ যারা শহরে বাস করেন তারাই সবচেয়ে বেশি ক্ষতির শিকার হন এই ধরনের পলিউশনের দ্বারা। এখানে ডুয়েলার্স মানে হচ্ছে বাসিন্দা এবং আরবান মানে হচ্ছে শহরে শহরে এবং সাফারার্স হচ্ছে ভুক্তভোগী। সাফারার মানে কি? ভুক্তভোগী। আচ্ছা, নেক্সট হচ্ছে দ্য ইনডিসক্রিমিনেট ইন্ডাস্ট্রিয়ালাইজেশন প্রসেস ইন বাংলাদেশ ওভার দ্য পাস্ট ডিকেডস হ্যাজ ক্রিয়েটেড সিগনিফিক্যান্ট এনভায়রনমেন্টাল প্রবলেমস। যার বাংলাটা হলো গত কয়েক দশক ধরে বাংলাদেশের নির্বিচারে শিল্পায়ন প্রক্রিয়া উল্লেখযোগ্য পরিবেশ সমস্যা সৃষ্টি হয়েছে। তোমরা জানো যে বাংলাদেশের শহর বন্দরে ঘাটে নানা জায়গায় অপরিকল্পিতভাবে নানা ধরনের ইন্ডাস্ট্রি, কারখানা, ইটের ভাটা তৈরি হয়েছে। এর ফলে কি হচ্ছে? আমাদের পরিবেশটা দিনে দিনে নষ্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এইটা এখানে দেখো কতগুলো ওয়ার্ড মিনিং আমরা জানবো। ইনডিসক্রিমিনেট মানে হলো অবিবেচক বা যথেচ্ছ, যাদের ভেতর কোনো বিবেচনা বোধ নাই। আর ইন্ডাস্ট্রিয়ালাইজেশন মানে হলো শিল্পায়ন। ইন্ডাস্ট্রিয়ালাইজেশন মানে কি? শিল্পায়ন। ওকে, আর এখানে দেখো ডিকেড মানে বলা হচ্ছে 10 ইয়ার্স পিরিয়ড, ইরা। প্রতি 10 বছরকে একটা ডিকেড বলা হয়। তার মানে বলা হচ্ছে গত কয়েক দশক ধরে। ঠিক আছে, মানে এটা শুধু বিগত 10 বছরে না, এর আগে থেকেই এই সমস্যাটা চলে আসছে। নেক্সটে বলছে উই উইল নাও read about some of the most common types of environmental pollutions and the way of coping with them. এখন আমরা কিছু কমন
পরিবেশ দূষণের কিছু সাধারণ ধরন এবং সেগুলি মোকাবিলার উপায় সম্পর্কে পড়ব। ঠিক আছে, এখানে কিছু ওয়ার্ড মিনিং রয়েছে, যেমন সিগনিফিক্যান্ট মানে তাৎপর্যপূর্ণ, এনভায়রনমেন্টাল মানে পরিবেশগত, প্রবলেমস মানে সমস্যা, কমন মানে সাধারণ, টাইপস মানে ধরন, কোপিং মানে ম্যানেজিং, হ্যান্ডেলিং বা ডিলিং, যার মানে হলো পরিস্থিতি সামলানো। ঠিক আছে, তো এইটাই হচ্ছে আমাদের প্রথম প্যারা। দ্বিতীয় প্যারায় চলো আমরা শুরু করি। দ্বিতীয় প্যারায় আমরা শুরু করব এয়ার পলিউশন দিয়ে। মানে এয়ার পলিউশন কামস ফ্রম এ ওয়াইড ভ্যারাইটি অফ সোর্সেস। বাতাস দূষণ বিভিন্ন উৎস থেকে আসে। এটা শুধু একটা উৎস নেই, বিভিন্ন উৎস থেকে এটা আসে। ঠিক আছে, তাহলে দেখো এখানে ওয়ার্ড মিনিং আমরা পেয়েছি ভ্যারাইটি। ভ্যারাইটি মানে কি? বৈচিত্র্য। ঠিক আছে, ডাইভার্সিটি যেটা বলা হয়। অ্যান্ড সোর্সেস মানে হচ্ছে উৎস। সোর্স মানে কি? উৎস। ওকে, ইন বাংলাদেশ পয়জনাস এক্সস্ট ফ্রম ইন্ডাস্ট্রিয়াল প্ল্যান্টস, ব্রিক kilns, old or poorly serviced vehicles, and dust from roads and construction sites are some of the major sources of air pollution. তার মানে এই জায়গায় বলা হচ্ছে যে এয়ার পলিউশন বা বাতাস দূষণ আসলে কোন কোন ফ্যাক্টরের কারণে হয়ে থাকে। তো বাংলাদেশে কি হচ্ছে? পয়জনাস। পয়জনাস মানে হচ্ছে বিষাক্ত, তাই না? সো বলা হচ্ছে বাংলাদেশের শিল্প কারখানা, ইট ভাটা, পুরাতন বা খারাপভাবে পরিষেবা করা যানবাহন এবং রাস্তা ও নির্মাণ স্থলের ধুলো বায়ু দূষণের প্রধান উৎস। তাহলে উৎস কয়টা? শিল্প কারখানা একটা উৎস, যেটার ইংরেজিটা হচ্ছে কি? ইন্ডাস্ট্রিয়াল প্ল্যান্টস। ইট ভাটা, ইট ভাটার ইংরেজিটা কি? ব্রিক কিলন্স। ওকে, পুরাতন বা খারাপভাবে পরিষেবা করা যানবাহন, ওল্ড অর পোরলি সার্ভিসড ভেহিকলস। ভেহিকলস মানে যানবাহন। অ্যান্ড ডাস্ট ফ্রম রোডস অ্যান্ড কনস্ট্রাকশনস। এবং ডাস্ট মানে হচ্ছে তোমরা জানো যে ধুলা। কোথা থেকে ধুলাগুলো আসে? রোড থেকে এবং কনস্ট্রাকশন সাইটস, অর্থাৎ নির্মাণস্থলের যে এলাকা অথবা রাস্তা থেকে ধুলাবালির কারণে এই জিনিসগুলো মূলত হচ্ছে এয়ার পলিউশনের একটা উৎস। ঠিক আছে, এখানে ওয়ার্ড মিনিং দেওয়া রয়েছে, তোমরা একটু দেখে নিবা যে পয়জনাস মানে বিষাক্ত, এক্সস্ট মানে নির্গমন, ইন্ডাস্ট্রিয়াল মানে শিল্প সংক্রান্ত, প্ল্যান্ট মানে কারখানা, ব্রিক ক্লিনস মানে ইট ভাটা, পোরলি সার্ভিসড মানে অযত্নে রক্ষিত, ভেহিকলস মানে যানবাহন, ডাস্ট মানে ধুলা, কনস্ট্রাকশন নির্মাণ, সাইট স্থান, মেজর মানে প্রধান। এগুলো সুন্দর করে এখানে দেওয়া রয়েছে, তোমরা এগুলো দেখে নিবা। নেক্সট হচ্ছে দেখো কি বলছে, we can minimize this type of pollution by making less use of motor vehicles and avoiding the use of vehicles older than 20 years. এখন এই যে ভেহিকলগুলো আমাদের প্রবলেম সৃষ্টি করছে দিনের পর দিন, বাতাসগুলোকে ধ্বংস করে দিচ্ছে, নষ্ট করে দিচ্ছে, এখান থেকে বেঁচে ফেরার কয়েকটা উপায় রয়েছে। উপায়টা কি? এখানে বলা হচ্ছে যে আমরা মোটর গাড়ি ব্যবহার কম করে এবং 20 বছরের পুরনো যানবাহন ব্যবহার এড়িয়ে এই ধরনের দূষণ কমাতে পারি। আমরা দূষণ কমানোর জন্য দুইটা পথ ব্যবহার করতে পারি। সেটা হচ্ছে মোটর গাড়ির ব্যবহার কম করতে হবে, যে এত বেশি গাড়ি রাস্তায় নামানো যাবে না। সরকার থেকে প্রজ্ঞাপন দিয়ে বলতে হবে যে এত বেশি গাড়ি নামানো যাবে না। এবং 20 বছরের পুরনো যে সকল গাড়িগুলো রয়েছে সেগুলোকে আমরা পুরোপুরি ব্যান করে দেবো, সেগুলোকে রাস্তায় নামতেই দেবো না। ঠিক আছে, তো এরপরে বলছে উই মে অলসো ইউজ প্রপার লুব্রিক্যান্টস টু লেসেন দ্য লেভেল অফ ইমিশন অ্যান্ড পলিউটেন্টস। এর পাশাপাশি আমরা কি করতে পারি? আমরা নির্গমন এবং দূষণের মাত্রা কমাতে যথাযথ লুব্রিক্যান্ট ব্যবহার করতে পারি যেন। তো এখানে দেখো আরেকটা কথা বলা হচ্ছে যে আমরা এই যে এতগুলা ধোঁয়া বের হচ্ছে এবং এর দূষণ হচ্ছে, সেটা কমানোর জন্য লুব্রিক্যান্ট ব্যবহার করতে পারি। কারণ লুব্রিক্যান্ট এমন একটা উপাদান যেটা ব্যবহার করলে এই দূষণটা কম হবে বা হবেই না। এখানে বেশ কিছু ওয়ার্ড মিনিং রয়েছে, যেমন মিনিমাইজ মানে হচ্ছে কমানো, মোটর ভেহিকলস মানে হচ্ছে মোটর গাড়ি, অ্যাভয়েডিং মানে হলো পরিহার করা, প্রপার মানে যথাযথ, লুব্রিক্যান্টস মানে তৈলাক্ত পদার্থ। এর পাশাপাশি রয়েছে লেসেন মানে কমানো, ইমিশন মানে নির্গমন, পলিউট্যান্টস মিন্স দূষিত পদার্থ। এই ওয়ার্ড মিনিংগুলো তোমরা একটু সুন্দর করে দেখে নিবা। নেক্সট দেখো কি বলছে, উই ক্যান এনকারেজ পিপুল টু ইউজ কম্প্রেসড ন্যাচারাল গ্যাস অর লিকুইড পেট্রোলিয়াম গ্যাস ফর ফুয়েলিং দেয়ার কার্স। আমরা লোকদেরকে তাদের গাড়িতে জ্বালানি দেওয়ার জন্য কম্প্রেসড ন্যাচারাল গ্যাস সিএনজি বা তরল পেট্রোলিয়াম গ্যাস এলপিজি ব্যবহার করতে উৎসাহিত করতে পারি। আমরা লোকদেরকে দুইটা বিষয় ইউজ করার জন্য ইমপ্রেস করতে পারি, একটা হচ্ছে সিএনজি বা কম্প্রেসড ন্যাচারাল গ্যাস, আর একটা হচ্ছে এলপিজি, সেটা হচ্ছে তরল পেট্রোলিয়াম গ্যাস। এগুলো যদি তারা ইউজ করে তাহলে কি হবে, আমাদের
বাতাস দূষণটা অনেকখানি কমে আসবে। ঠিক আছে, তো ইনকারেজ মানে তোমরা জানো উৎসাহ দেওয়া, আর এইখানে লিকুইড মানে জানো তরল, লিকুইড মানে তরল। আচ্ছা, এরপর বলা হচ্ছে দ্য গভর্নমেন্ট মে রিলোকেট হ্যাজার্ডাস ইন্ডাস্ট্রিজ লাইক ব্রিক ক্লিনস টু এরিয়াস অ্যাওয়ে ফ্রম দ্য হিউম্যান হ্যাবিটেশনস। আর বলছে সরকার ইটের ভাটার মতো বিপজ্জনক শিল্পগুলি মানব বসতি থেকে দূর এলাকায় স্থানান্তর করতে পারে। বলছে এই যে যে সকল শিল্প কারখানা বা ইটের ভাটা আমরা জানি সেগুলো মানুষের বসবাসের আশেপাশে অবস্থিত, কিন্তু এগুলোকে যদি আমরা দূরে নিয়ে যাই তাহলে কি হবে না, পরিবেশটা সেভাবে দূষিত হবে না বা বাতাসটা সেভাবে দূষিত হবে না। তো এইখানে বলা হচ্ছে গভর্নমেন্ট মানে হলো সরকার, রিলোকেট মানে হচ্ছে পুনরায় কি করা, নতুন করে জায়গা ঠিক করা, হ্যাজার্ডাস মানে হচ্ছে বিপজ্জনক। ঠিক আছে, আর ব্রিকলিনস মানে তোমরা জানো ইটের ভাটা, আর হিউম্যান মানে মানুষ, অ্যান্ড হ্যাবিটেশনস মানে আবাসস্থল। ওকে, এখানে বেশ কিছু ওয়ার্ড মিনিং রয়েছে, তোমরা একটু দেখে নিবা। নেক্সটে বলা হচ্ছে ওয়াটার পলিউশন। সো ওয়াটার পলিউশনের ব্যাপারটা বলা হলো ওয়াটার পলিউশন ক্যান অকার ইন ওশানস, রিভার্স, লেকস, পন্ডস অ্যান্ড আন্ডারগ্রাউন্ড রিজার্ভরিজ। সো পানি দূষণ কোথায় কোথায় ঘটতে পারে? সমুদ্র, নদী, হ্রদ, পুকুর এবং ভূগর্ভস্থ জলাধারে পানি দূষণ ঘটতে পারে। তোমরা সবাই জানো পানি দূষণগুলো কেন হয়। আচ্ছা, তাহলে এগুলো সবাই জানো, এই ওয়ার্ড মিনিং হয়তো তোমরা সবাই জানো। এখানে আন্ডারগ্রাউন্ড মানে হচ্ছে ভূগর্ভস্থ, রিজার্ভরিজ মানে হলো জলাধার, রিজার্ভরিজ মানে জলাধার মানে যেখানে পানি আটকে রাখা হয়, রিজার্ভরিজ। As different water sources flow together, the pollution can spread easily and quickly. বলছে বিভিন্ন জলের উৎস একত্রে প্রবাহিত হয় দূষণ সহজে এবং দ্রুত ছড়িয়ে পড়তে পারে। তোমরা জানো যে প্রত্যেকটা জলাধার একজন আরেকজনের সাথে কিন্তু মিক্স হয়। ঠিক আছে, নদীর পানি গিয়ে সমুদ্রে পড়ে, তাই না? তারপরে খালবিল এর পানিগুলো গিয়ে কোথায় পড়ে? নদীতে গিয়ে পড়ে। তো ধরো একটা যদি দূষিত হয় সেখান থেকে দূষণ কিন্তু অপরটায় কিন্তু ছড়িয়ে যেতে পারে, এর ফলে কিন্তু পানি দূষণটা আরও ধীরে ধীরে বাড়তে পারে, এটা বলা হচ্ছে। এখানে ওয়ার্ড মিনিং রয়েছে ডিফারেন্ট মানে ভিন্ন, ওকে, সোর্স মানে উৎস, ফ্লো মানে প্রবাহিত হওয়া, ফ্লো মানে কি? প্রবাহিত হওয়া, ফ্লো মানে হচ্ছে প্রবাহিত, টুগেদার মানে একসাথে, দ্য পলিউশন মানে দূষণ, স্প্রিড মানে কি? ছড়িয়ে পড়া, স্প্রিড মানে ছড়িয়ে পড়া, ইজিলি মানে সহজভাবে, অ্যান্ড কুইকলি মানে দ্রুত। ঠিক আছে, এই যেখানে সবগুলো ওয়ার্ড মিনিং সুন্দর করে দেওয়া আছে, তোমরা একটু সুন্দর করে দেখে নিবা এখান থেকে। নেক্সট, কজেস অফ ওয়াটার পলিউশন ইনক্লুড। পানি দূষণের কারণগুলোর ভেতর অন্যতম হচ্ছে, দেখো এখানে কি বলছে, ইনক্রিজড সেডিমেন্ট ফ্রম সয়েল ইরোশন, মাটির ক্ষয় থেকে বর্ধিত পলি। মাটি যখন ক্ষয়ে যায় তখন সেখান থেকে পলি জমে। ঠিক আছে, ইনক্রিজড মানে বৃদ্ধিপ্রাপ্ত, সেডিমেন্ট মানে হচ্ছে পলি, অ্যান্ড সয়েল ইরোশন মানে হচ্ছে মাটির ক্ষয়। ইমপ্রপার ওয়েস্ট ডিসপোজাল অ্যান্ড লিটারিং, অনুপযুক্ত বর্জ্য নিষ্কাশন এবং আবর্জনা। আচ্ছা, অনেক সময় আমরা করি কি, যে বর্জ্যগুলো থাকে সেগুলোকে আমরা নদীর ভেতরে ফেলে দিই, পানির ভেতরে ফেলে দিই, ভালোভাবে নিষ্কাশন করি না, আবর্জনা ফেলে রাখি, সে কারণে পানিটা দূষিত হতে পারে। সো এখানে ইমপ্রপার মানে কি? ইমপ্রপার মানে হচ্ছে অনুপযুক্ত, ওয়েস্ট মানে হচ্ছে কি তোমার হচ্ছে বর্জ্য, অ্যান্ড ডিসপোজাল মানে হলো নিষ্পত্তি বা রিমুভাল বা ক্লিয়ারেন্স, অ্যান্ড লিটারিং, লিটারিং হচ্ছে আবর্জনা ছড়ানো। ঠিক আছে, লিটারিং মানে হলো আবর্জনা ছড়ানো। তাহলে অনুপযুক্ত বর্জ্য নিষ্কাশন এবং আবর্জনার কারণে মূলত পানি দূষিত হতে পারে। নেক্সটটা হচ্ছে লিকেজ অফ সয়েল পলিউশন ইনটু ওয়াটার সাপ্লাইজ, অর্থাৎ পানির সরবরাহে মাটি দূষণ যেটা বলা হচ্ছে। সো লিকেজ অফ সয়েল পলিউশন মানে ধরো মাটিতে আমরা অনেক সময় কি ইউজ করি, আমরা যে কীটনাশকটা ইউজ করি, এটা মাঝে মধ্যে কী হয়, নদীতে গিয়ে মিশে, পানির সাথে মিশে যায়, এর ফলে কিন্তু পানিটা দূষিত হতে পারে। এই জিনিসটা এখানে বলা হয়েছে। এখানে ওয়ার্ড মিনিংটা হচ্ছে লিকেজ মানে হলো ফোঁড়া পড়া বা গোপন তথ্য, ফাঁস, এটা বলা হচ্ছে ফোঁড়া। তারপরে সয়েল পলিউশন, ওয়াটার সাপ্লাই মানে জানো, ওয়াটার সাপ্লাইজ মানে হচ্ছে পানির উৎস। নেক্সট দেখো, অর্গ্যানিক ম্যাটেরিয়ালস দ্যাট ডিকে ইন ওয়াটার সাপ্লাইজ, জৈব পদার্থ যা জল সরবরাহে ক্ষয়প্রাপ্ত হয়। ঠিক আছে, অর্গ্যানিক ম্যাটেরিয়ালস দ্যাট ডিকে ইন ওয়াটার সাপ্লাইজ, ধরো কোনো নদীর ভেতরে যেটা কোনো জৈব পদার্থ রয়েছে যেটা ওখানে জড়িয়ে রয়েছে বা পানির সরবরাহে পানির যে স্বাভাবিক গতি সেটাকে বাধাগ্রস্ত করছে, এর ফলেও কিন্তু পানি দূষিত হতে পারে, কারণ বদ্ধ পানি নষ্ট হয়ে যায়, বদ্ধ পানিটা বেশি দূষিত হয়ে যায়। তো এটা হলো অর্গ্যানিক মানে তোমরা জানো জৈব,
ম্যাটেরিয়াল মানে উপাদান, ডিকে হচ্ছে পচন বা ক্ষয়প্রাপ্ত হওয়া। ঠিক আছে, নেক্সটে দেখো বলা হচ্ছে ইনফ্যাক্ট পলিউটিং দ্য ল্যান্ড মিনস পলিউটিং দ্য ওয়াটার। আসলে জমি দূষিত করা মানেই পানিকে দূষিত করা। তুমি যদি জমিটাকে দূষণ করে ফেলো তাহলে সেটা পানিকে দূষিত করবে। জমির পাশে যদি কোনো খাল থাকে তাহলে জমির যে ময়লাগুলা, যে বিষগুলা, বাজে যে পদার্থগুলো সেটা পানিতে মিশে যাবে, ফলে পানি দূষিত হবে। ওকে, throwing away toxic substance on the ground near a water source means it eventually reaches the body of water. যদি তুমি কি করো, জলের উৎসের কাছে মাটিতে একটা বিষাক্ত পদার্থ ফেলে দেওয়ার অর্থ হলো এটি অবশেষে জলের দেহে পৌঁছাবে। যদি তুমি কোনো পানির পাশে, নদীর পাশে যদি কোনো তুমি বিষাক্ত পদার্থ ফেলে, ধরো পলিথিন রেখে দিলা পুরনো কিংবা অন্য কোনো ক্ষতিকর জিনিস রেখে দিলে, তার মানে এটা ধীরে ধীরে কি করবে, নদীর ভেতরে চলে যাবে, যার ফলে নদীর পানিটা দূষিত হয়ে যাবে। এখানে কিছু ওয়ার্ড মিনিং রয়েছে। টক্সিক, টক্সিক মানে হচ্ছে বিষাক্ত, সাবস্টেন্স মানে পদার্থ, সোর্স মানে কি, উৎস, ইভেনচুয়ালি মানে শেষ পর্যন্ত। ঠিক আছে, ইভেনচুয়ালি মানে শেষ পর্যন্ত। এরপরে বলছে অ্যাজ এ রেজাল্ট দ্য ওয়াটার ইজ পলিউটেড, এর ফলে কি হবে, পানিটা দূষিত হচ্ছে, এটা বলা হবে। এর ফলে পানিটা কি হবে, দূষিত হবে। ইন্ডাস্ট্রিয়াল ওয়াস্ট মাস্ট নট বি ডিসপোজড ইন রিভার্স অর লেকস, বলছে শিল্পের বর্জ্য নদী বা হ্রদে ফেলা উচিত নয়। শিল্পের বর্জ্য আমরা সাধারণত কোথায় ফেলা হয়, নদীতে ফেলা হয়। তোমরা যদি ঢাকায় যাও, গাবতলীতে যাও, দেখবা গাবতলীর যে পুরানো ব্রহ্মপুত্র বুড়িগঙ্গা যেটা আছে, বুড়িগঙ্গা নদীতে প্রচুর পরিমাণে বর্জ্য ফেলে কিন্তু একদম তার পানিটাকে নষ্ট করে দেওয়া হয়েছে দিনের পর দিন। সেই জিনিসটা কিন্তু ফেলা উচিত নয়। We need to be more careful about disposing household waste too. গৃহস্থালী বর্জ্য ফেলার ব্যাপারেও আমাদেরকে আরও সতর্ক হতে হবে। শুধুমাত্র শিল্পের বর্জ্যই নয়, বরং আমরা যখন গৃহস্থালী বর্জ্য আমরা যখন ইউজ করি সেটাকেও ভালোভাবে ভালো জায়গায় ফেলতে হবে। সো ডিসপোজ মানে হচ্ছে ফেলে দেওয়া, হাউসহোল্ড ওয়াস্ট মানে হচ্ছে বাড়ির আবর্জনা। ওকে, ইউজ অফ পেস্টিসাইডস মিনস দ্যাট when it rains chemicals used in the lawn or garden wash into the water bodies. বলা হচ্ছে কীটনাশক ব্যবহারের অর্থ হলো বৃষ্টি হলে লন বা বাগানে ব্যবহৃত রাসায়নিক পদার্থ জলাশয়ে ধুয়ে যায়। ধরো তোমার বাগানে কোনো কীটনাশক দিয়েছো তুমি, এখন বৃষ্টি আসলো, বৃষ্টি হলে সেটা কি হবে, সেটা ধুয়ে যাবে। প্রচণ্ড বৃষ্টির সাথে তোমার আশপাশে লেকে পড়তে পারে, পুকুরে পড়তে পারে, খালে পড়তে পারে, এর ফলে কি হবে, সেখানকার পানি কিন্তু দূষিত হতে পারে। এখানে দেখো ডিসপোজড মানে ফেলে দেওয়া, ইন্ডাস্ট্রিয়াল মানে শিল্প সংক্রান্ত, ওয়েস্ট মানে বর্জ্য, হাউসহোল্ড মানে গৃহস্থালী, পেস্টিসাইড মানে কীটনাশক, কেমিক্যাল মানে রাসায়নিক পদার্থ। এখানে লন বলতে কি বলেছে, লন বা ঘাসের মাঠ, ওয়াশ ইনটু মানে গিয়ে মেশে। ওকে, সো ওয়াটার বডিজ তোমরা জানো জলাধার। Therefore, we must be aware of the dangers of using pesticides as they may pollute our rivers, canals and lakes. বলছে অতএব আমাদের অবশ্যই কীটনাশক ব্যবহারে বিপদ সম্পর্কে সচেতন হতে হবে, কারণ তারা আমাদের নদী, খাল এবং হ্রদকে দূষিত করতে পারে। অ্যাজ এ স্টুডেন্ট তোমার অবশ্যই উচিত নিজে সতর্ক হওয়া এবং অন্যকে সতর্ক করা। লোকজনকে তুমি বলবা যে আপনারা কীটনাশক ব্যবহারে খুব সতর্ক থাকবেন, এটা যেন কোনোভাবেই আমাদের পুকুর, নদী, খালবিল কিংবা ভালো পানি যে ওয়াটার বডি আছে সেখানে যেন না পড়ে। এখানে অ্যাওয়ার মানে কি, সচেতন থাকা, ডেঞ্জার মানে বিপদ, পেস্টিসাইড মানে কীটনাশক, পলিউট মানে দূষিত করা। ঠিক আছে, ক্যানেলস অ্যান্ড লেকস, ক্যানেলস মানে খাল। ঠিক আছে, এখানে দেখো বলা রয়েছে, আমি সবগুলো এখানে দিয়ে দিয়েছি। অ্যাওয়ার মানে সচেতন, ডেঞ্জার, ক্যানেলস মানে খাল, লেক মানে হ্রদ। ওকে, নেক্সট চলো আমরা কি দেখতে পাচ্ছি, সয়েল পলিউশন, রাইট? অ্যামং দ্য মোস্ট সিগনিফিক্যান্ট কজেস অফ সয়েল পলিউশন is the enormous volume of industrial waste which is being produced every day but not disposed properly. মাটি দূষণের সবচেয়ে উল্লেখযোগ্য কারণগুলো হলো প্রচুর পরিমাণ শিল্পের বর্জ্য যা প্রতিদিন তৈরি হচ্ছে কিন্তু সঠিকভাবে নিষ্পত্তি করা যাচ্ছে না। মাটি দূষণ কখন হয়? যখন তুমি একটা মাটির উপরে অনেক দিন থেকে বাজে জিনিসপত্র, ময়লা আবর্জনা রেখে দিবা, তখন সেখানে মাটিটা দূষিত হয়ে যাবে, সেখানে ফসল ফলবে না, সেই মাটিটা পুরোপুরি দূষিত হবে। ওকে, সো এখানে বলা হচ্ছে মাটি দূষণের অন্যতম কারণ হলো শিল্পের বর্জ্য। শিল্প কারখানার আশেপাশে দেখবা যে মাটিগুলোর উপরে অনেক আবর্জনা ফেলে রাখা হয়, এর ফলে মাটিটা দূষিত হয়। ওকে, এখানে কিছু ওয়ার্ড মিনিং রয়েছে, যেমন সিগনিফিক্যান্ট মানে তাৎপর্যপূর্ণ, কজেস মানে কারণ,
সয়েল পলিউশন, মাটি দূষণ, ওকে, এই সমস্ত জিনিস এখানে দেওয়া হয়েছে। আর ইনরমাস মানে বলা হয়েছে বিশাল, ভলিউম মানে পরিমাণ, ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট মানে শিল্পের বর্জ্য, ডিসপোজড মানে নিষ্পত্তি করা। দ্য মিসম্যানেজমেন্ট অফ হাউসহোল্ড ওয়েস্ট বলা হচ্ছে গৃহস্থালির বর্জ্য, হাউসহোল্ড ওয়েস্ট মানে গৃহস্থালির বর্জ্য, পার্টিকুলারলি দ্য পলিথিন শপিং ব্যাগস, বিশেষ করে পলিথিন শপিং ব্যাগ। পার্টিকুলারলি মানে কি, বিশেষ করে, পলিথিন শপিং ব্যাগ মানে পলিথিনের শপিং ব্যাগ। হ্যাজ কস্ট মানে হচ্ছে সৃষ্টি করেছে কি, সিরিয়াস থ্রেট মানে হচ্ছে মারাত্মক হুমকি সৃষ্টি করেছে টু দ্য সয়েল, মাটির ক্ষেত্রে, অ্যান্ড দ্য ড্রেনেজ সিস্টেম, এবং পানি নিষ্কাশনের ক্ষেত্রে বা নিষ্কাশন ব্যবস্থার ফলে। মানে বলা হচ্ছে যে গৃহস্থালির বর্জ্য এবং পলিথিন শপিং ব্যাগের কারণে মাটি এবং পানি নিষ্কাশনের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করে। আমরা জানি পলিথিন ব্যাগ কী করে, একটা বাধা সৃষ্টি করে। যখন আমরা বেশি বেশি গৃহস্থালী বর্জ্য পলিথিন এক জায়গায় জড়ো করে রাখবো, তখন আমরা মাটি কাটতে পারবো না। পানি নিষ্কাশন করার জন্য আমরা যদি কোনো ড্রেন করতে যাই, সেক্ষেত্রে ড্রেনটা আমাদের ভালোভাবে আমরা করতে পারবো না। অ্যানাদার কজ ফর soil pollution is the use of agricultural pesticides, fertilizers, etc. ওকে, মাটি দূষণের আরেকটি কারণ হলো কৃষি কীটনাশক, সার ইত্যাদি ব্যবহার। মানে যদি আমরা আমাদের জমিতে বেশি করে কীটনাশক এবং সার ব্যবহার করি, তাহলে কিন্তু মাটি দূষিত হতে পারে। এখানে দেখো ওয়ার্ড মিনিং কি বলছে, মিসম্যানেজমেন্ট মানে অব্যবস্থাপনা, হাউসহোল্ড মানে হচ্ছে গৃহস্থালী, এই যে পলিথিন, থ্রেট মানে হুমকি, ড্রেনেজ সিস্টেম মানে নিষ্কাশন ব্যবস্থা, এগ্রিকালচার মানে কৃষি সংক্রান্ত, পেস্টিসাইড মানে কীটনাশক, ফার্টিলাইজার মানে সার। ঠিক, সামটাইমস ফুয়েল লিকেজেস ফ্রম অটোমোবাইলস মে গেট ওয়াশড অ্যাওয়ে বাই রেইন অ্যান্ড সিপ ইনটু দ্য নিয়ার বাই সয়েল। এখানে দেখো কি বলছে, লিকেজ মানে ফোটা হওয়া, অটোমোবাইল মানে যানবাহন, সিপ মানে চুইয়ে পড়া, যানবাহন থেকে যে তেলটা সেটাও কিন্তু মাঝে মাঝে চুইয়ে পড়লে কিন্তু মাটির সমস্যা হতে পারে। তো এই কারণগুলোই মূলত হচ্ছে সয়েল পলিউশনের কারণ। ঠিক আছে, নেক্সটে যাও। পেস্টিসাইডস মানে হচ্ছে কীটনাশক, অ্যান্ড ফার্টিলাইজার মানে সার, কীটনাশক এবং সার। আর ইউজফুল, এটা হচ্ছে উপকারী। কোথার ক্ষেত্রে উপকারী? ফর প্ল্যান্ট, গাছপালার গ্রোথ, গাছপালা বেড়ে ওঠার জন্য। গাছপালা বেড়ে ওঠার জন্য সার এবং কীটনাশক এই দুইটাই কিন্তু বেশি জরুরি। বাট দেয়ার ওভারইউজ হ্যাজ লিড টু সয়েল পলিউশন, তবে এগুলোর অতিরিক্ত ব্যবহার মাটি দূষণের কারণ হয়েছে। কিন্তু যদি আমরা এটাকে বেশি ব্যবহার করে ফেলি, ওভার ইউজ করি, তাহলে কিন্তু আমাদের মাটিটা বেশি দূষণ হবে। ওভার ইউজ মানে কি, অতিরিক্ত ব্যবহার যদি করে ফেলি, তাহলে কি হবে, আমাদের মাটিটা দূষিত হবে। ঠিক আছে, ন্যাচারাল ফার্টিলাইজার্স অ্যান্ড কম্পোস্ট ক্যান বি ইউজড ইনস্টিড অফ দ্য কেমিক্যাল অল্টারনেটিভস। রাসায়নিক বিকল্পের পরিবর্তে প্রাকৃতিক সার এবং জৈব সারের ব্যবহার করা যেতে পারে। এখানে ন্যাচারাল মানে প্রাকৃতিক, ফার্টিলাইজার মানে সার, অ্যান্ড কম্পোস্ট মানে হচ্ছে কি, প্রাকৃতিক, ক্যান বি ইনস্টিড, প্রাকৃতিক সার যেটাকে বলা হয় সেটাকে বলে কম্পোস্ট সার। এইগুলা আমরা ব্যবহার করতে পারি ইনস্টিড অফ মানে পরিবর্তে, দ্য কেমিক্যাল অল্টারনেটিভস, কেমিক্যাল মানে রাসায়নিক, অল্টারনেটিভ মানে বিকল্প। ঠিক আছে, তার মানে রাসায়নিক সার ইউজ না করেও আমরা প্রাকৃতিক যে সার আছে সেটা আমরা ইউজ করতে পারি। রিসাইক্লিং ইজ অ্যানাদার ওয়ে টু রিডিউস অ্যান্ড কন্ট্রোল সয়েল পলিউশন। রিসাইক্লিং মানে কি দেখো তো একটু, রিসাইক্লিং মানে হচ্ছে পুনর্ব্যবহার, রিইউজিং। তো আমরা পুনর্ব্যবহার করতে পারি রিসাইক্লিং করে। ইজ অ্যানাদার ওয়ে টু রিডিউস মানে কমানো, অ্যান্ড কন্ট্রোল সয়েল পলিউশন, পুনর্ব্যবহার মাটি দূষণ কমানো এবং নিয়ন্ত্রণের আরেকটি উপায়। রিসাইক্লিং পেপার্স, plastics and other materials reduces the volume of refuse in landfills. কাগজ, প্লাস্টিক এবং অন্যান্য উপকরণের পুনর্ব্যবহার আবর্জনা পরিমাণ কমায় এবং ময়লার ভাগাড় কমায়। আমরা যদি কাগজকে একবার ফেলে না দিয়ে আবার যদি ইউজ করি, তাহলে এটা কিন্তু কাজে দিবে। প্লাস্টিক একবার ফেলে না দিয়ে সেটাকে আরেকবার ইউজ করা যেতে পারে অন্য কিছু বানানোর জন্য। অ্যান্ড অন্যান্য উপকরণ ব্যবহার, এটা কি করবে, আবর্জনার পরিমাণটা কমাবে এবং ময়লার ভাগাড়টা কমাবে, সেটা বলা হচ্ছে। এখানে যে বেশ কিছু ওয়ার্ড মিনিং রয়েছে দেখো, যে রিফিউজ মানে আবর্জনা, ল্যান্ড লিফটস মানে ময়লার ভাগাড়। ঠিক আছে, তো ময়লার ভাগাড়, ওকে,
এরপরে কি বলছে, ডিফরেস্ট্রেশন। ডিফরেস্ট্রেশন মানে হচ্ছে বন উজাড়, ঠিক আছে, বন উজাড়। অলসো কজেস, আরও সৃষ্টি করে, ইরোশন, মাটির ক্ষয় তৈরি করে। বন জঙ্গল যদি কাটো তাহলে মাটি থাকবে, থাকবে না, কেটে যাবে। পলিউশন, এটা আরও সৃষ্টি করে কি, দূষণ, মাটির দূষণ তৈরি করে। অ্যান্ড দ্য লস অফ ফার্টিলিটি ইন দ্য টপ সয়েল, এবং উর্বরতার ক্ষতির কারণ হয়। মাটির উর্বরতার ক্ষতির কারণ হয় যখন আমরা গাছ কাটি। তাহলে গাছ কাটলে কয়েকটা ক্ষতি হয়, একটা হচ্ছে মাটি ক্ষয় হয়ে যায়, পলিউশন, এটা দূষিত হয়, এবং মাটির যে ফার্টিলিটি রয়েছে বা উর্বরতা রয়েছে সেটা নষ্ট হয়। প্ল্যান্টিং ট্রিজ অ্যান্ড রিফরেস্ট্রেশন হেল্প প্রিভেন্ট সয়েল ইরোশন অ্যান্ড পলিউশন। গাছপালা রোপণ এবং নতুন করে গাছপালা লাগানো, এটা মাটির ক্ষয় এবং দূষণ থেকে আমাদের রক্ষা করতে পারে, ঠিক আছে। তো আমরা মাটি দূষণ রক্ষা করার জন্য কি করতে পারি, বেশি বেশি গাছ লাগাইতে পারি। গাছ লাগানো এবং পুনরায় বনায়ন মাটির ক্ষয় এবং দূষণ প্রতিরোধে সহায়তা করতে পারে। বেশি বেশি গাছ লাগানো এবং বনায়ন করা, বেশি বেশি বন তৈরি করা। আমরা তো শুধু বন কাটি, গাছপালা কাটি, বাট আমরা যদি বেশি বেশি গাছ লাগাই তাহলে মাটির ক্ষয় এবং দূষণ আমরা প্রতিরোধ করতে পারবো। দেখো এখানে ফার্টিলিটি মানে হচ্ছে উর্বরতা, ইরোশন মানে ক্ষয়, টপসয়েল মাটির উপরের মাটি, প্ল্যান্টিং মানে গাছ লাগানো, রিফরেস্ট্রেশন মানে পুনরায় বনায়ন, প্রিভেন্ট মানে প্রতিরোধ করা। সো এটাই ছিল আমাদের মূলত এই প্যাসেজ। আমরা জেনেছি এয়ার পলিউশন, এরপরে জেনেছি ওয়াটার পলিউশন, এরপরে জেনেছি হচ্ছে সয়েল পলিউশন, তাই না? সো এই যে পলিউশনগুলো হচ্ছে এখান থেকে বের হওয়ার উপায় এই প্যাসেজে সুন্দর করে দেওয়া রয়েছে। আমি এটা পিডিএফ আকারে একটা লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্ক থেকে তোমরা এটা ডাউনলোড করে নিয়ে পড়তে পারবা। লিঙ্কের এটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে কালেক্ট করে নিবা, ঠিক আছে। আশা করছি আজকের ক্লাস তোমাদের ভালো লেগেছে। আরও যদি এই সম্পর্কে কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্টে জানাবে এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ সবাইকে।